শুরু করছি বাংলা বলছে। গত 1.5 দিনের ঘটনাক্রম যদি আমরা দেখি, অল কোয়াইট অন ওয়েস্টার্ন ফ্রন্ট এটা বলা যেতেই পারে, কারণ ভারতের সশস্ত্র বাহিনীর আলটিমেটামের পর পাকিস্তান শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়েছে এবং এ কদিন ধরে যে নির্লজ্জ কাপুরুষিত হামলা তারা করে আসছিল, এমনকি সিজ ফায়ারের সমঝোতা হওয়ার ঘন্টা দুয়েক কাটতে না কাটতেই আবারও তারা সেটা ভায়োলেট করেছিল। ডিজিএমওর তরফ থেকে আলটিমেটামের পর গত দুদিন তাদের সেই মিস অ্যাডভেঞ্চারে তারা কিছুটা লাগাম টেনেছে। গত সন্ধে এবং তার আগের দিন সন্ধে কিছু ড্রোনের অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেলেও তার আগে যেভাবে ক্রমাগত ড্রোন এবং মিসাইল হানা চালিয়ে গিয়েছিল পাকিস্তান, যেভাবে এলওসি বরাবর লাগাতার গোলাবর্ষণ আমাদের সিভিলিয়ানদের টার্গেট করছিল, সাধারণ নাগরিকদের তো টার্গেট করছিলই, তার পাশাপাশি বিভিন্ন ধর্মস্থান টার্গেট করছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান তাতে লাগাম পরাতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে বলে দিয়েছেন যে বার্তাটা শুধু পাকিস্তানের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই, যে নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং ভারত বরদাস্ত করবে না। পাকিস্তানের তরফ থেকে তো যুদ্ধ জয়ের সেলিব্রেশন অবধি হয়ে গেছে, যা দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন যা ভিডিও ঘুরে ফিরে আসছে। এতটা নির্লজ্জ কোনো রাষ্ট্র হতে পারে এটা সত্যি পাকিস্তানকে না দেখলে বিশ্বাস করা সম্ভব হতো না। পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছিল যে আদমপুর এয়ারবেস পাক সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে, আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র S-400 সেটা ধ্বংস করে দিয়েছে। আজ সকাল হতে না হতেই আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখান থেকে তিনি যখন বক্তব্য রাখছেন তখন তার পেছনে মাথা উঁচু করে রয়েছে S-400 লঞ্চার। পাকিস্তানের যে মিথ্যাচার সেটা আরও একবার গোটা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে গেল। আর এই সব কিছুর মধ্যেই আমরা কি দেখতে পাচ্ছি? একদিকে আমরা দেখতে পেলাম যে গতকাল সন্ধ্যের পর থেকেই এই অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার স্পষ্ট করে মুখ খোলার পর থেকেই মোদী বন্দনা শুরু হয়ে গেল বিজেপির তরফ থেকে। আর এই এত কিছুর মধ্যে ট্রাম্প কাঁটা সেটা কিন্তু রয়েই গেল, কারণ গতকালও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে, শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে তিনি বলেছেন যে তোমরা যুদ্ধ থামিয়ে দাও, আমি উভয়কেই আরও বাণিজ্য দেব। আর এরপরই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে দীপ্তাংশু যশ, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী অনির্বাণ ব্যানার্জি রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। भारत की ओर नजर उठाने का एक ही अंजाम होगा, तबाही। भारत में निर्दोष लोगों का खून बहाने का एक ही अंजाम होगा, विनाश और महाविनाश। भारत माता की, भारत माता की, भारत माता की। ভারতের সফল প্রত্যাঘাত, সন্ত্রাসের বিরুদ্ধে মোদির হুঁশিয়ারি, নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। নিউক্লিয়ার ব্ল্যাকমেলের সামনে মাথা নোয়াবে না ভারত। যে কোনো সন্ত্রাসবাদী হামলার যোগ্য জবাব দেওয়া হবে। জঙ্গি ও জঙ্গিদের মদতদাতাকে পৃথকভাবে দেখবে না ভারত। সমগ্র বিশ্বকে স্পষ্ট বার্তা মোদী। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते।
पानी और खून भी एक साथ नहीं बह सकता। अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। কথা বলেন জওয়ানদের সঙ্গে। অপারেশন সিন্দুর অভিযানে আকাশ হানায় বড়সড় সাফল্যের পর বায়ুসেনার ঘাঁটি পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। পাক মিসাইলে তছনছ হয়ে গিয়েছে আদমপুর সেনা ঘাঁটি, দাবি করেছিল পাক সেনা। মঙ্গলবার সেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে S-400 এর সামনে দাঁড়িয়ে সেনাকে স্যালুট জানালেন প্রধানমন্ত্রী। मैं वीरों की इस धरती से आज एयरफोर्स, नेवी और आर्मी के सभी जाबाजों, बीएसएफ के अपने शूरवीरों को सैल्यूट करता हूं। জারি সন্ত্রাস দমন অভিযান, জারি অপারেশন কেল্লার। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই। অপারেশন সিন্দুরেই শেষ হয়নি প্রত্যাঘাত। সন্ত্রাস দমনে এখনো চলছে অপারেশন কেল্লার। মঙ্গলবার ভোর রাত থেকে সোপিয়ানের জঙ্গলে চিরুনি তল্লাশি নিরাপত্তা বাহিনীর। সুক্রুর কেল্লারে গুলিযুদ্ধে খতম 3 জঙ্গি। নিহতরা লস্করে তৈয়বার সদস্য, 2 জন সোপিয়ানেরই বাসিন্দা। মঙ্গলবারে সোপিয়ানে পেহেলগাম কাণ্ডের ঘাতকদের খুঁজে দিতে পোস্টার জম্মু কাশ্মীর পুলিশের। 20 লক্ষ টাকা ইনাম ঘোষণা। জঙ্গি ও জঙ্গিদের মদতদাতাদের যে আর কোনোভাবেই রেয়াত করা হবে না তা আরও একবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। কলকাতা টিভি। আশুতোষের কাছে শুরুতেই আসবো। আশুতোষ, গত 7 দিন ধরে টান টান রুদ্ধশ্বাস উত্তেজনা, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে তাতে আপাতত অন্তত একটা জ্যোতিচিহ্ন বলেই মনে করা হচ্ছে, কারণ গত 2 দিন পাকিস্তানের ওই মিলিটারি মিসঅ্যাডভেঞ্চার সেটা দেখা যায়নি এবং গতকাল ডিজিএমওদের যে প্রেস কনফারেন্স ছিল সেটা থেকেই স্পষ্ট হয়ে গেছিল যে এই মুহূর্তে যে কমব্যাট মোড, সেই কমব্যাট মোডটা আর ততটা বোধহয় থাকার প্রয়োজন নেই, কারণ তাদের কথাবার্তায় কিছু এমনই কিছু, তাদের বডি ল্যাঙ্গুয়েজে এমনই কিছু উঠে আসছিল। এরপর প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণ, যেখানে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিচ্ছেন যে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং ভারত আর বরদাস্ত করবে না। নিউক্লিয়ার ওয়েপন্সের ভয় দেখিয়ে যা ইচ্ছে তাই করে পার পেয়ে যাওয়া যাবে না। জাস্ট বিকজ পরমাণু শক্তিধর রাষ্ট্র তাই ছাড় দিতে হবে আর দিনের পর দিন আমাদের ভূখণ্ডে এসে আমাদের রক্ত ঝরাবে, আমাদের এখানে সন্ত্রাসবাদী পাঠাবে, এটা আর অ্যাকসেপ্ট করা হবে না। না, এটা শুধু মোদিজি অ্যাকসেপ্ট করবেন বলে তো না, গোটা দেশের 140 কোটি মানুষই অ্যাকসেপ্ট করবে না। তাই পাকিস্তান কি করছে না, যেমন এই পাকিস্তানের সম্বন্ধে কথা বলতেই বিরক্ত লাগে। তার কারণ হচ্ছে যে দেশ নিজের আর্মির জওয়ানদের বডি নিতে চায় না, অস্বীকার করে নিজেদের আর্মির লোকেদের, তারা আবার এত কথা বলছে পৃথিবীর সামনে দাঁড়িয়ে, টেররিস্টকে স্পন্সর করছে। তো গোটা পৃথিবী জানে এখন তাদের হয়ে কেউ খেপ খেলতে নেমেছে, খেলছে, এটা নিয়ে অসুবিধে নেই। এখন ব্যাপার একটা জিনিস বুঝতে হবে, আমাদের খুব পরিষ্কার বক্তব্য। দেখুন, আমরা প্রথমেই বলেছি দেশের সেনা যা দায়িত্বর সাথে করবে, আমরা দেশের সেনার সাথে রয়েছি, কিন্তু তাই বলে কৃতিত্বকে রাজনৈতিক প্রলেপ লাগানো আর ভজনা গাওয়া সকাল থেকে রাত অবধি, এইসব ক্যাম্পেন পলিটিক্স কিন্তু বিজেপিকে বন্ধ করতে হবে, কারণ এটা দেশের ব্যাপার, এটা দেশের হিত, এটা বুঝতে হবে প্রথমে। এবং একটা জিনিস বুঝতে হবে, শুরুতেই তোমাদের জানিয়ে রাখি যে আমরা খুব পরিষ্কারভাবে বলছি, পিকে সাউ যখন বাংলায় বসে আমরা আলোচনা করব, বাংলার ছেলের কথা বলতে হবে, বিএসএফ জওয়ান, তাকে ফেরানোর পুরো দস্তুর ব্যবস্থা করা হবে। আমি শুধু এখানে তোমায় একটু বিরত করে জাস্ট আমি এই প্রসঙ্গটা তুলতে যাচ্ছিলাম, তুমি যেহেতু তুললে, পূর্ণম কুমার সাউ যিনি গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আটক রয়েছেন, তিনি ভারত পাকিস্তান সীমান্ত সেটা দুর্ঘটনাক্রমে তিনি পেরিয়ে গিয়েছিলেন, তার রিলিজের ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আজকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন সাংবাদিক বৈঠক করছেন, তাকে সাংবাদিকরা এই প্রশ্ন করেছিল, কি বলেছিলেন তিনি একটু শোনাবো। On the matter of PK Sahu, I don't have an update, so possibly we'll get you an update, but these are matters which pertain to the Ministry of Defence and they are looking into it.
অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রক এই মুহূর্তে তার কাছে কোনো আপডেট নেই। প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টি দেখছে এবং তিনি আশা করছেন যে ভবিষ্যতে এই সম্পর্কে আপডেট দিতে পারবেন। খুব অ্যাসিওরিং এই বক্তব্যটা শোনালো না, খুব স্বাভাবিকভাবে, বিশেষ করে যখন এই মুহূর্তে ডিএসকালেশন সেটা লক্ষ্য করা যাচ্ছে সীমান্তে। ডিজিএমওদের তরফে দফায় দফায় বাক্যালাপ হয়েছে, সিজফায়ার সেটা চালু হয়েছে, লাগু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পিকে সাউয়ের ঘরে ফেরার ব্যাপারে কতটা অগ্রগতি হয়েছে সেই সম্পর্কে আমরা কোনো আপডেট পাচ্ছি না। আশুতোষ, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা সেনার কৃতিত্ব। এই যে যা দেখছেন আজকে দাঁড়িয়ে, এটা সেনার কৃতিত্ব, এটা কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব কিন্তু নয়, এবং সেদিকে টার্ন করানোর যাতে চেষ্টা না হয়। আমরা ডেফিনেটলি সেনা বাহিনীর কৃতিত্ব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আশুতোষ, আমার এখানে প্রশ্ন, বাহিনীর কৃতিত্ব কোনো সন্দেহ নেই, ডেফিনেটলি। এক সেকেন্ড, আমাদের সেনাবাহিনী, আমাদের বায়ুসেনা, আমাদের নেভি, ইভেন আমাদের বিজ্ঞানীরা, তার কারণ এর একটা ভীষণ রকম তথ্য প্রযুক্তি, এবারের যে ওয়ারফেয়ারটা একদম একটা নতুন ধরনের ওয়ারফেয়ার, যেখানে বিজ্ঞানীদের একটা ভূমিকা ছিল। কিন্তু একই সঙ্গে এটাও তো মানবে যে দেশের সরকারের এই ফ্রি হ্যান্ড, সেটাও এখানে ইম্পর্টেন্ট। ফ্রি হ্যান্ড মানে শুধুমাত্র মুখে ফ্রি হ্যান্ড নয়, সত্যি সত্যি ফ্রি হ্যান্ডটা দেওয়া হয়েছে না। নিশ্চয়ই তো দেওয়া হয়েছে বলে আমরা শুধু সরকারকে অনুরোধ করে দুটো কথা বলেছি। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে এই যে ট্রাম্পের মুখ থেকে নিজের দেশের প্রতিরক্ষা কর্মসূচি পলিসি শোনাটা একটু যেন মনে হয় যে নিজেদের অপমানই বলে আমরা দেখব। তার কারণ নিজেদের আমরা স্বতন্ত্র দেশ, গণতান্ত্রিক দেশ, আমাদের নির্বাচিত সরকার আছে, তারা শোনাবে টিভি চ্যানেলের মাধ্যমে, মানুষ শুনবে। কোথাকার কে হরিদাস পাল ট্রাম্প, ডোনাল্ড ডাকের কথা শুনেছি, নতুন এসছে ডোনাল্ড ট্রাম্প, এরা এখন নানা রকম ভজনা দিচ্ছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে অল পার্টি মিটিং আপনারা ডাকুন, কেন ডাকা হচ্ছে না? তার কারণ হচ্ছে অবশ্য অল পার্টি মিটিংয়ে 2টো হয়েছে, সেখানে মোদিজি ছিলেন না। কেন ছিলেন না উনি বলতে পারবেন, আমি তার চ্যানেলে বলতে পারবো না, আমরা যা দেখেছি তাই বলছি। এবং সত্যি কথা বলতে গেলে সেটা হচ্ছে যে যা হয়েছে তো ভালো হয়েছে, সিজফায়ারের কথা, কিন্তু কোন শর্তে সিজফায়ার হয়েছে? মল্লিকার্জুন খার্গেজি আমাদের সভাপতি বলেছেন কোন শর্তে সিজফায়ার হয়েছে সেটা মানুষের জানা দরকার ইত্যাদি, যেটা পার্লামেন্টের ভেতরে যদি সেখানে কোনো অল পার্টি মিটিং বা সেশন ডাকা হয়, স্পেশাল সেশনের কথা আমরা বলেছি। একটা কথা জিজ্ঞেস করি আশুতোষ, সেটা হচ্ছে আমাদের ডিজিএমওর তরফ থেকে যে ডিটেইল প্রেস কনফারেন্স হয়েছে বা প্রধানমন্ত্রীর যে ডিটেইল বক্তব্য কাল আমরা শুনেছি, সেখানে বারবার, ইভেন তার আগের দিনও যখন ডিজিএমও প্রেস কনফারেন্স করেছেন, সে সময় বক্তব্য কি ছিল? যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়ও না। ভারত নির্দিষ্টভাবে টার্গেট করেছিল জঙ্গি ঘাঁটি, শেষ করতে দাও আমাকে, টেরর হাবস ধ্বংস, 9টা টেরর হাব ধ্বংস করার পর যখন পাকিস্তানের আর্মি, পাকিস্তানের ফোর্সেস, তারা জঙ্গিদের সাথ দিয়ে জঙ্গিদের বিরুদ্ধে ভারতের লড়াইটাকে নিজেদের বিরুদ্ধে টেনে নিল এবং ভারতে ক্রমাগত ড্রোন আর মিসাইল পাঠাতে শুরু করলো। আমরা দেখেছি যে চাইনিজ মিসাইল তার ধ্বংসস্তূপ উদ্ধার হয়েছে, আমরা দেখেছি টার্কিশ ড্রোন তার ধ্বংসস্তূপ উদ্ধার হয়েছে। সেখানে দাঁড়িয়ে ভারত পাল্টা উত্তর দিয়েছে এবং যে মুহূর্তে তারা আবেদন করেছে যে আমরা যুদ্ধবিরতি থামাতে চাই এবং আমরা আর কোনো মিলিটারি মিসঅ্যাডভেঞ্চার করব না, সেই সময় ভারত সম্মত হয়েছে। ভারত তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লড়তে যায়। আমি শুধু একটা লাইন শুধু অ্যাড করে দিতে চাইছি এখানে, এবং ভারত এখনো পর্যন্ত ইনঅ্যাবেন্সি রেখেছে সিন্ধু জল চুক্তির হ্রদের জল চুক্তি, সেটা কি ইনঅ্যাবেন্স রেখেছে? আমরা যেদিনকে যুদ্ধে নামবো 1971-এ নেমেছিলাম, ইন্দিরা গান্ধী নেমেছিলেন, পাকিস্তানটা মুছে গেছিল, ইস্ট পাকিস্তান বলে এখন আর কিছু দেখবেন ম্যাপে পাওয়া যায় না। আবার যদি আমরা নামি, ওই পাকিস্তান যেটুকু আছে ওটা শেষ হয়ে যাবে, থাকবে না। আমি শুধু কটা পয়েন্ট বলতে চাইছি, সেটা হচ্ছে যখন এই আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটার ভেতরে একটা জিনিস বুঝতে হবে, যেখানে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে। কি অ্যাঙ্গেল আছে না, যারা পার্লামেন্টে বসে দেশ চালাচ্ছেন তাদের সাথে আমরা বসতে চাইছি। আমরা তো সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছি, এটা তো নয় যে বলতে পারবে যে কংগ্রেস পার্টি সমর্থন দেয়নি। তাই আমরা জানতে চাইছি যে কোন শর্তেই সিজফায়ারটা হয়েছে, তার কারণে ড্রোন হামলা তো পরপর চলছে, হামলা পরপর চলছে। দীপ্তাংশু, কতগুলো কাঁটা এর মধ্যেও থাকছে দীপ্তাংশু, যার মধ্যে প্রথম হচ্ছে যে এটা তো ঠিকই যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মত হয়েছে। গত শনিবার এই কথাটা প্রথম কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায়, যেখানে ট্রাম্প দাবি করে যে তিনি মধ্যস্থতা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছেন। শুধু তাই নয়, ভারতের তরফ থেকে যখন বার্তাটা দেওয়া হয় সরাসরি ট্রাম্পের নাম না করে, যে কোনো মধ্যস্থতা নয়, আর পাকিস্তানের ডিজিএমও বা পাক এয়ারবেসে হামলা চালানোর পর থরহরি কম্প হয়ে
ভারতের কাছে আর্জি জানিয়েছিলেন যুদ্ধবিরতির, তখন কথাবার্তার পরিপ্রেক্ষিতে সেটাতে সম্মত হয়েছে ভারত। তারপরও আমরা দেখেছি গতকাল ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন বাণিজ্য, মানে যদি ভার্বাটিম তুমি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট দেখো তাহলে মনে হবে যে সে দাবি করছে যে বাণিজ্যের টোপ দিয়ে সে যুদ্ধবিরতি সুনিশ্চিত করিয়েছে। এই কাঁটাটা তো থাকছে। আমরা কি দেখছি যে ইতিমধ্যেই এই অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে সেটাকে পলিটিক্যাল ফায়দা তোলার একটা প্রক্রিয়া কিছু রাজনৈতিক কিছু বিজেপি নেতা শুরু করে দিয়েছে। আমরা কি দেখছি যে মধ্যপ্রদেশের বিধায়ক সে বলছে যে কর্নেল সোফিয়া কুরেশিকে পাঠানো হয়েছিল, অর্থাৎ কর্নেল সোফিয়া কুরেশিকে পাঠানো হয়েছিল পাকিস্তানে কি না কর্নেল সোফিয়া কুরেশির ধর্ম পরিচয়, আমি ডিটেল বলতে চাইছি না বিকজ এটা এত অবমাননাকর একজন অফিসারের জন্য। আমার খারাপ লাগছে ইভেন তার বক্তব্যটাকে রিপিট করতে। মৌপিয়াদি দেখুন, মানে যুদ্ধের সময় না ওই আমরা বিরিঞ্চি বাবার গল্প পড়েছিলাম যে কেউ কেউ লোহা বেচে বড় লোক হতো, আবার কেউ কেউ বিশেষ সূত্রে প্রাপ্ত খবর বেচে বড় লোক হয়। তো অনেক লোক থাকে যুদ্ধ বিশারদ, অনেক দেখবেন আর সোশ্যাল মিডিয়ার যুগে তো অনেকেই আছে, সবার সব কথা ধরবো না। তবে আশুতোষদার একটা কথা আমার শুনে মজা লাগলো, উনি প্রথমে শুরু করলেন যে সেনাবাহিনী লড়েছে, সেনাবাহিনীকেই কৃতিত্ব দিতে হবে, কোনো পলিটিক্যাল কৃতিত্ব যেন না নেওয়া হয়। কিন্তু 71-এ নাকি ইন্দিরা গান্ধী যুদ্ধ করতে নেমেছিলেন, আমরা শ্যাম মানেকশার জানতাম যে তিনি তখন জেনারেল ছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন, শ্যাম মানেকশার নামটা এলো না, ওটা বোধহয় রাজনীতি নয়। যাই হোক, এবার আপনি যে বলছেন কোনো কাকামশাই, জ্যাঠামশাই, মামা, পিসেমশাই তারা কেউ কৃতিত্ব দাবি করতেই পারে। এবার সেখানে কি না আমি বলছি এক মিনিট না এখানে দেখুন, সব দেশের একটা নিজস্ব একটা নেশনের একটা বিজনেস ইন্টারেস্ট আছে, নেশনের কিছু সিকিউরিটি ইন্টারেস্ট আছে। সেই স্বার্থগুলো যখন জোড়ে তখন সেই দুটো দেশ পরস্পরের কাছাকাছি আসে। অনেক ক্ষেত্রে আমরা আবার চীনও কাছাকাছি আসি, অনেক ক্ষেত্রে আমরা রাশিয়ার কাছেও কাছাকাছি আসি, ইটালির সঙ্গে আমাদের এখন একটা ঘনিষ্ঠ সম্পর্ক। শেষ করি না আমি বলি না কালকে মোদিজি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মিথ্যাচার করছেন, না কালকের মোদিজির যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানে 3টে পয়েন্ট খুব ক্লিয়ারলি উনি বলেছেন। টেরার আর ট্রেড একসাথে চলবে না, ব্লাড অ্যান্ড ওয়াটার একসাথে ফ্লো করতে হবে, টেরার অ্যান্ড টক একসাথে চলবে না, ব্লাড অ্যান্ড ওয়াটার একসাথে প্রবাহিত হতে পারে না, রক্ত এবং নদীর জল একসাথে প্রবাহিত হতে পারে না। ঠিক, এবার আপনি যা বলছেন, তিনি দাবি করেছেন তিনি নাকি নিউক্লিয়ার ওয়ার থামিয়ে দিয়েছেন। তুমি নাম করছো না কেন? এবার মোদিজি এখানে বলেছেন কি পরিষ্কার যে তুমি ডোনাল্ড ট্রাম্পের নাম করছো না কেন? আগেকার দিনে আমরা দেখতাম যে ভাসুর বা শ্বশুর এরকম কেউ প্রবীণ মানুষ তাদের নাম করো, তো তুমি ডোনাল্ড ট্রাম্পের নাম কেন করছো না? শেষ না করতে দিলে মৌপিয়া দিকে আচ্ছা নাম করে বলো। এখানে মোদিজি পরিষ্কার করে বলে দিয়েছেন যে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল কিছু চলবে না, যে কারোর কোনো নিউক্লিয়ার কি থাকতে পারে। এবার কার কোথায় কেন ভূমিকম্প হচ্ছে, কোথায় কে ইজিপ্ট থেকে কি আনাচ্ছে, কোথায় কার প্লেন গিয়ে কি লিক চেক করছে, জলের লিক না রেডিয়েশনের লিক, আমাদের জানার দরকার নেই, সেগুলো জল্পনায় আমরা যাব না, আমরা তার ভিত্তিতে আমরা করব না। এখানে পরিষ্কার 3টে কথা বলে দেওয়া হয়েছে। এরপরে আমার মনে হয় না আর কোনো সন্দেহ থাকা দরকার। এবার আশুতোষ দা অল পার্টি মিটিংয়ের কথা বললেন, শারদ পাওয়ার ওনাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের মেম্বার, সিনিয়র মেম্বার, দেশের একসময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তিনি আজকে পরিষ্কার বলেছেন যে অপারেশনের সব ডিটেল পার্লামেন্টে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই, একদম পরিষ্কার করে বলেছেন। তো সেই মতটার নিশ্চয়ই একটা গুরুত্ব আছে। এবার দেখুন, আজ যখন 7th মে আমরা যখন প্রথম টেরার ক্যাম্পগুলোকে আচ্ছা বলো তুমি সংক্ষেপে, 7th মে যখন আমরা প্রথম টেরার ক্যাম্পগুলোকে করি, তখনই কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আমরা আর কোনো ফার্দার এসকালেশন আমরা চাই না। কিন্তু তারপরে পাকিস্তান আর্মি এসকালেট করেছে, আমরা সেটার জবাব দিই। আমি এই প্রসঙ্গে আসবো, একটা ছোট্ট বিরতি তার আগে নিতে হচ্ছে। বিরতির পর আমি অনির্বাণ এবং শুভাশিসের কাছেও আসবো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। আমি আসবো অনির্বাণের কাছে। অনির্বাণ, ডেফিনেটলি দেয়ার আর সাম কোয়েশ্চেন্স, কিন্তু সেটা বাদ দিলে যদি আমরা দেখি যে সামরিকভাবে, কূটনৈতিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে এটা বড় জয় নয়, যেখানে আজকেও আমরা দেখছি যে পাকিস্তান একের পর এক নির্লজ্জ মিথ্যাচার করছে, মিথ্যা দাবি করছে। আজকেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তিনি বললেন যে ভারতের দিকে পেছনে S-400 লঞ্চার, সেখানে তিনি বলছেন যে যদি ভারতের দিকে চোখ তুলে কেউ তাকায় তাহলে তাকে একটা জিনিসই ফেস করতে হবে, সেটা হচ্ছে বিনাশ। দেখুন মৌপিয়াদি, প্রশ্নগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলো বাদ দিলে গণতন্ত্রের কি রইল? তাহলে তো আমরা পাকিস্তান হয়ে গেলাম। বিক্রম মিস্ত্রি যেটা বলেছিলেন যে হয়তো পাকিস্তান এটা ভাবতেও পারে না যে ভারতে সরকারকে প্রশ্ন করা যায়, প্রশ্ন করা হয়, এই কারণেই ভারতবর্ষটা পাকিস্তান নয়।
অর্থাৎ এই প্রশ্ন করার অধিকার ভারতবাসীর আছে, সংবিধান সম্মতভাবেই আছে। এবং এইখানে আমি আমার কংগ্রেসের মুখপাত্রের সঙ্গে সম্পূর্ণ একমত যে মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র একতরফা কিছু বিবৃতি জারি করে তিনি আর কোনো উত্তরদায়িত্ব নেবেন না, এইটা দিনের পর দিন চলতে পারে না। তিনি সাংবাদিক সম্মেলন করেন না, তিনি প্রেস কনফারেন্স ফেস করেন না, প্রেসকে ফেস করেন না, তিনি পার্লামেন্টকে ফেস করছেন না, তিনি সর্বদলীয় বৈঠকও পর্যন্ত আসছেন না, কিন্তু বিহারে নির্বাচনের প্রচারে তিনি যেতে পারছেন। এইটা বড় দৃষ্টিকটু। বিরোধী সমস্ত রাজনৈতিক দল এক সুরে সরকারকে সমর্থন জানিয়েছিলেন। এই ক্রাইসিসের ফেজে এক সুরে তারা বলেছিলেন সরকার যা পদক্ষেপ নেবেন আমরা তাদের সমর্থন করব। তার মানে কি এই যে তারা প্রশ্ন করার অধিকারটা সারেন্ডার করেছেন? একেবারেই করেননি। ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়টি এখানে উঠে এসেছে অত্যন্ত সঙ্গত। ডোনাল্ড ট্রাম্প তিনি পোস্ট করে দিচ্ছেন এবং তার কিছুক্ষণ ঘন্টাখানেক কি 40 মিনিট পর আমরা দেখছি ভারত সরকারের তরফ থেকে সিমিলার টাইপের একটা কথা বলা হচ্ছে যে হ্যাঁ ডি-এসকালেশন ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটা তো ক্ল্যারিফাই করতে হবে। এই ট্রাম্পের নির্বাচনী সভায় গিয়েই তো নরেন্দ্র মোদী বলে এসেছিলেন আপকি বার ট্রাম্প কি সরকার, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার তো খুব বৈরিতার সম্পর্ক নয়। এই যে ভাসুর ইত্যাদি কিছু একটা কথা হচ্ছিল সেরকম তো সম্পর্ক নয় যে নাম নেওয়া যায় না। নাম করে বলুন ডোনাল্ড ট্রাম্পের আমাদের নিজেদের বিষয় মানে ভারত সরকারের কোনো সিদ্ধান্তের প্রশ্নে নাক গলানোর কোনো অধিকার নেই। সরাসরি নাম করে বলুন, কিসের ভয় পাচ্ছেন? আপনি তো বিশ্বগুরু, আপনার তো 56 ইঞ্চি ছাতি রয়েছে, আপনি তো গোটা ভারতকে একদম সসম্মানে এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারেন। আমি তো একমত। তাহলে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের মন্তব্য একটা নয় একের পর এক করছেন কিভাবে, এটা আমাদের আত্মসম্মানে আঘাত লাগছে। নরেন্দ্র মোদী এবং তার দলের সঙ্গে আমাদের রাজনৈতিক যা প্রতিযোগিতা সেটা ভারতের মধ্যে, কিন্তু আন্তর্জাতিক স্তরে তিনি আমাদের সকলের প্রধানমন্ত্রী। তাকে বলতে হবে যে ডোনাল্ড ট্রাম্প কোথাকার হরিদাস পাল যে তিনি আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশ্নে নাক গলাচ্ছেন। এইটা আমরা মেনে নিতে পারি না। এবং আক্ষরিক অর্থেই পার্লামেন্ট সেশন করে হোক, সাংবাদিক সম্মেলন করে হোক, যেভাবে হোক এটা ভারত সরকারের তরফ থেকে, আমি বিজেপি বুঝি না, এটা আন্তর্জাতিক প্রশ্ন। এখানে ভারত সরকারের তরফ থেকে এটা ক্লারিফাই করতে হবে যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের এই আস্পর্ধা হয় আমাদের বিষয় নিয়ে নাক গলানোর। এটা তো কোনো অধিকার নেই। সুভাষিসের কাছে যাওয়ার আগে আমি একটু দেখাবো যে এই সংঘর্ষ বিরতির ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখুন, ভারত বা পাকিস্তানের অফিসিয়াল স্টেটমেন্ট নয়, ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্টেই সবার আগে জানা গিয়েছিল সংঘর্ষ বিরতির খবর। ভারত পাকিস্তানের এই সংঘর্ষ বিরতির ফুল ক্রেডিটও নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের আগেই ট্রাম্পের ঘোষণা। তিনি জানান দুদেশকেই তিনি চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য, না হলে ব্যবসার ওপর প্রভাব পড়বে বলে সতর্ক করে দিয়েছিলেন। মার্কিন প্রশাসন মধ্যস্থতা করে দুই দেশের মধ্যে তাৎক্ষণিক সংঘর্ষ বিরতি ঘটিয়েছে। এটি একটি স্থায়ী সংঘর্ষ বিরতি হবে বলেও আশাবাদী তিনি। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, তার প্রশাসন একটি ভয়ঙ্কর পারমাণবিক সংঘাত আটকাতে পেরেছে। ভারত পাক সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকেও ধন্যবাদ জানান ট্রাম্প। We helped a lot, and we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. তবে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানান পাকিস্তানের অনুরোধেই এই সংঘর্ষ বিরতি। 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया। तब तक हम आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को बड़े पैमाने पर तबाह कर चुके थे। আমেরিকার কোনো মধ্যস্থতা চায় না ভারত, এই কথাও আগেই জানানো হয়েছিল। তারপরও বারবার ট্রাম্পের নাক গলানো এবং নিজের ঝুলিতে ক্রেডিট ভরে নেওয়ায় চটেছে ভারতের বিরোধী শিবির। কোন অধিকারে সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন ট্রাম্প? এর জবাব চেয়ে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রী বক্তব্যের আগেই ট্রাম্পের এই মন্তব্য। তবু কেন ভাষণে এই প্রসঙ্গ আসেনি তা নিয়েও সরব হয়েছেন বিরোধীরা। वॉशिंगटन में रहकर उन्होंने यहाँ का वो रुकवाया है, उस पर तो प्रधानमंत्री ने कुछ कहा नहीं। प्रधानमंत्री को बहुत सारे सवालों को जवाब देना है, उस पर तो वो चुप थे। तो आज भी हम मांग करते हैं प्रधानमंत्री एक बैठक बुलाएं, सभी विपक्ष नेताओं को बुलाएं, विश्वास में लें। और ये क्या बार बार राष्ट्रपति ट्रंप घोषणा कर रहे हैं। আমেরিকায় বাণিজ্য প্রস্তাবেই দুদেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, এই ব্যাখ্যা মোদির ভাষণে নস্যাৎ হয়েছে। কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, এখানে তৃতীয়ের কোনো জায়গা নেই।
কথা হলে শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত যোগ্য জবাবই দেবে, বিশ্বকে সেই বার্তাই দিয়েছেন মোদি। কলকাতা টিভি। সুভাষিস, এই যে গোটা বিতর্ক যেটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে ট্রাম্পের তরফ থেকে একতরফাভাবে দাবি যে যুদ্ধবিরতি আসলে হয়েছে তারই মধ্যস্থতায়। শুধু তাই নয়, কালকে যেটা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট যে বাণিজ্য নিয়ে বলেছে, যদি তুমি যুদ্ধবিরতি করো তাহলে বাণিজ্য দেবো, অর্থাৎ সরাসরি বাণিজ্যের টোপ দিয়ে যুদ্ধবিরতি হয়েছে, যেটাকে খারিজ করলেন প্রধানমন্ত্রী, যদিও ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব বা প্রসঙ্গের নাম না করে। একই সঙ্গে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যখন মধ্যস্থতার প্রস্তাব করা হয়েছিল তখন ভারত জানিয়ে দিয়েছে যে কথা যদি হয় পাকিস্তানের সঙ্গে, টেরোরিজম নিয়ে হবে, পাক অকুপায়েড কাশ্মীর ফেরানো নিয়ে হবে, এবং কাশ্মীর বাইলেটারাল ইস্যু, কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, সেটা ভারত মান্যতা দেয় না। এরপরও কি এই যাবতীয় যে বিতর্ক হচ্ছে, যে প্রশ্ন উঠছে ট্রাম্পের এই দাবি নিয়ে, সেগুলোর ভিত্তি রয়েছে, সেগুলোর প্রয়োজন রয়েছে? আমি খুব সহজ ভাষায় একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। আমিও ছোটবেলা থেকে জুলিয়া রবার্টসের সাথে প্রেম করতাম। আমিও জুলিয়াকে বারবার বলেছি আমি তোমাকে প্রেম করবো, বিয়ে করতে চাই। পয়েন্টটা হচ্ছে জুলিয়া কোনোদিন সেটা স্বীকৃতি দেয়নি। তার কারণটা হচ্ছে পরবর্তীকালে আমি বড় হয়ে বুঝতে পারি ইগনোরেন্স ইজ অলসো আ স্টেবিলিটি ইন ডিপ্লোমেসি। তার কারণটা হচ্ছে আমি যখন কোনো জিনিসকে মান্যতা দেব না, সেটাও এক ধরনের মান্যতা যে আমি আমার স্ট্যান্ডটায় দাঁড়িয়ে থাকলাম। I don't care is also a diplomacy within the limit. এবার আমি বলছি ট্রাম্পের কথা। দুজনের মধ্যে প্রথম ডিসকাশনটা হয়েছিল, লেটস গো টু দ্য ফার্স্ট মিটিং, DGMO-I, DGMO-P। DGMO-I এবং DGMO-P এর মধ্যে DGMO-P কিন্তু একটা কম্প্রোমাইজিং স্টেটে, মানে পাকিস্তান DGMO। সে কিন্তু এর আগেই ট্রাম্প বা আমেরিকা সরকারের সাথে যোগাযোগ করেছিল, কারণ সে চেয়েছিল যে আমার দেশটাকে যাতে আমি সিকিউর করতে পারি, উইচ ইজ কারেক্ট ফ্রম হিজ স্ট্যান্ড। পয়েন্টটা হচ্ছে যে মুহূর্তে এই দুজনের মধ্যে টকটা হলো, দেখো একটা জিনিস তুমি শুধু প্রোগ্রেশনটা খেয়াল করো। আমাদের টকের শেষে DGMO-I যখন বার করতে গেল নিজের নোটটা, যেই নোটের মধ্যে DGMO-I কিন্তু ক্লিয়ারলি লিখেছে যে আমাদের কোনো তৃতীয় কারণ ইন্টারফারেন্স নেই, এবং আমরা আমাদের স্টেবিলিটি থেকে বলছি আমাদের দুজন DGMO-র মধ্যে টক হয়েছে। এই ইনফরমেশনটা DGMO-P ট্রাম্পকে দেয়নি, তার কোনো গ্যারান্টি আছে? আমরা কেন বারবার ধরে নিচ্ছি যে লিকেজ অফ ইনফরমেশন ইন্ডিয়ার সাইড থেকে হয়েছে, পাকিস্তানের সাইড থেকে কেন ট্রাম্পকে হয়নি? আগে থেকে পাকিস্তানও তো জানিয়ে দিতে পারে যে আমাদের মধ্যে মধ্যস্থতার ডিসকাশন হয়েছে, সিজফায়ারের দিকে আমরা এগোচ্ছি। পয়েন্ট 2, সেখান থেকে ক্রেডিট নিয়ে নেমে যেতে পারে। কারেক্ট। পয়েন্ট 2, তার কারণটা হচ্ছে এখানেও একটা ডিপ্লোমেসি আছে, এটা বুঝতে হবে। যদি ক্রেডিটটা ইন্ডিয়া আগে নিয়ে নিত, ধরে রাখো ট্রাম্প কোনো টুইট করলো না, ইন্ডিয়া আগে নিয়ে নিত, তার মানে হু বিকামস দ্য ফাদার অফ দ্য এন্টায়ার নেগোসিয়েশন? ইন্ডিয়া বিকামস দ্য ফাদার অফ দ্য এন্টায়ার নেগোসিয়েশন, বিকজ আমরা স্টেবিলিটিটা আনলাম। হু ব্রিং স্টেবিলিটি ইন অন দ্য ডেক ইজ দ্য ফাদার ইন ডিপ্লোমেসি। আমরা আনলাম ডেকে, সেটা হলো না, ট্রাম্প নিয়ে নিল। ট্রাম্প যখন ক্রেডিটটা নিয়ে নিল, তার থেকে এখন অবধি আমরা বারবারই একটা রাজনৈতিক স্তরে প্রশ্ন আসছে যে কেন প্রধানমন্ত্রী বলছে না, কেন প্রধানমন্ত্রী এটাকে নিয়ে স্টেটমেন্ট করবে? নিউমারাস লোক, আমি বলছি আমি নেগোশিয়েট করিয়েছি, প্রমাণ করুন। এবার আমি করাইনি, দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি। ব্যাপার হচ্ছে যে এখন সরকার কি বলবে না বলবে, সেটা আমরা তো আমাদের স্ট্যান্ড আগেই ক্লিয়ার করেছি যে সবাইকে ডাকা হোক এক জায়গায়। জয়রাম রমেশ ঠিকই বলেছেন, মল্লিকার্জুন খাড়গে, ভূপেশ বাঘেল, সচিন পাইলট, বারে বারে একটাই তো আমরা কথা বলছি, রাহুলজি পর্যন্ত, যে এই ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। এখন কে ট্রাম্পের কথায় তো আর ভারতবর্ষ চলে না। ট্রাম্প সে নিজের দেশ চালাবে, তা সে নিজে কি করবে না করবে তাদের ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে আমরা শুধু ট্রাম্পকে মনে করাতে চাই, যেহেতু মোদিজি বলেননি আমরাই বলছি, যে ট্রাম্পকে ইন্দিরা গান্ধীর কথা মনে করিয়ে দিতে হবে। কেন ইন্দিরা গান্ধীর কথা উঠেছিল এই শোতে। ইন্দিরা গান্ধীর ওই 7th ফ্লিট, ওই যখন ইউএস বলেছিল যে 7th ফ্লিট পাঠাচ্ছি, তখন ইন্দিরা গান্ধী বলেছিল 7th ফ্লিট পাঠাও আর তোমাদের 70th ফ্লিট পাঠাও, উই আর নট বদার্ড, ডোন্ট ট্রাই টু মানে ডিস্টার্ব দ্য এন্টায়ার প্রসেস। যে প্রসেসের মাধ্যমে আমরা দেখেছি গোটা পৃথিবীতে ইতিহাস 93,000 সোলজারকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সারেন্ডার মোডে। তো এটা হচ্ছে প্রশাসনিক বিষয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় নিশ্চয়ই, আমরা তো বারবার বলছি যে সরকারের সাথে আছি আমরা জানতে চাইছি যে কে এই ট্রাম্প, ওনার কি বক্তব্য, উনি কেন কথাবার্তা বলছেন, বা ওনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখান থেকে আমরা জানতে পাচ্ছি, সেখান থেকে আপডেট পাচ্ছি, সেটা হওয়া উচিত না। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা শুনবো এবং আমাদের দেশের সরকারের কথা শুনবো, সেখান থেকে কি আসছে জানা দরকার। আর একটা কথা আমি শেষ করব বলে, যে এই যে টোটাল যে বিষয়টা আজকের দিনে দেখা হচ্ছে বা সিচুয়েশনটা দাঁড়িয়ে রয়েছে, আমরা খুব পরিষ্কারভাবে একটা কথা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই
যে যারাই আমরা এই চ্যানেলে বসে আছি না কেন, আমরা সবাই জানি যে পাকিস্তান একটা ব্রিডিং গ্রাউন্ড টেররিস্টের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জিরো টলারেন্স হবে। এবং আজও আমরা একটাই বক্তব্য রাখবো, সেটা হচ্ছে ওই যে 4 জন জঙ্গি যারা এসে আমাদের ওই 26 জনকে হত্যা করেছে, সেই 4 জন কিন্তু এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে ইমিডিয়েটলি শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার কারণ আমরা মনে করি ভারতীয় হিসেবে 26 জনের গুলি লেগে মারা যায়নি, 140 কোটি দেশবাসীর বুকে ওই গুলিগুলো লেগেছে, যার বদলা কিন্তু হবে। দেখুন মানে একটা বলি যে কালকে বহুদিন পরে একটা অসাধারণ ডিপ্লোম্যাটিক স্নাব আমি দেখেছি, যা আমি বাংলা করতে পারবো না, এটার মানে পরিশব্দ জানা নেই। অসাধারণ একটা ডিপ্লোম্যাটিক স্নাব, যে কেউ একজন দাবি করছেন, কেউ করতেই পারেন, যেমন উনি বললেন শুভাশিসদা যে আমি নিউক্লিয়ার ওয়ার থামিয়ে দিয়েছি, আর আমরা কি বললাম যে আমরা নিউক্লিয়ার ব্ল্যাকমেল মেনে নেবো না, যে তোমার কাছে নিউক্লিয়ার ওয়ার থাকতে পারে, তুমি মারো, আমার কাগুলো দিওয়ালি বানানোর জন্য নেই। তো কাজেই এরপরে আর কোনো আলাদা উত্তর হতে পারে না। এবং এই যে ট্রেডের একটা কি কথা এলো যে প্রচুর ব্যবসা দেবেন, আজকে যদি খেয়াল করে থাকো, আজকে WTO-তে আমরা একটা গিয়ে বলেছি যে আমেরিকান যে স্টিল আর অ্যালুমিনিয়াম আমরা যে ইম্পোর্ট করি, ওরা যেমন আমাদের এক্সপোর্টের উপরে ট্যারিফ লাগিয়েছে, তো আমরাও WTO-কে জানিয়েছি যে আমরাও ট্যারিফ লাগাতে চাই। তো ব্যবসা হলে সমানে সমানেই হবে, ব্যবসা কখনো ওই আমরা তো পাকিস্তান নয় যে মাঝে মাঝেই 24 বার বেল আউট হতে হয়নি আমাদের। তো আছে আর একটা কথা, আশুতোষ দা মানে অনেকবার ইন্দিরা গান্ধীর নাম নিলেন, একবার যদি জেনারেল ফিল্ড মার্শাল স্যাম মানেকশার নামটা নিতেন খুব ভালো লাগতো। আর একটা আবেদন আছে মৌপিয়াদি, জাস্ট 10 সেকেন্ড নেবো, যে এরপরে কেউ বাংলার মাটিতে পূর্ণম কুমার সাউদের দয়া করে বহিরাগত বলবেন না, এরপরে কেউ গিয়ে হরগোবিন্দ দাসদের ধর্ম দেখে মারবেন না, একটু একতা বজায় রাখুন। পাকিস্তান কিন্তু এই যে 26 জনকে যে ধর্ম পরিচয় জিজ্ঞেস করে মেরেছিল, সেখানে কিন্তু উদ্দেশ্যই ছিল দাঙ্গা লাগানো, এবং সেখানে আমরা দেখেছি যে ওএসি থেকে শুরু করে এরা প্রত্যেকেই কীরকম অসাধারণ জাতীয়তাবাদী বক্তব্য বারে বারে রেখেছেন, যে সেই জায়গা থেকে আজকে যখন দেখি যে বারাসাতে কেউ, বাঁকুড়ায় কেউ, যে মোহাম্মদ জুবের যে তোমাদের চোখের কাটা ছিল, চোখের বালি ছিল, সেই মোহাম্মদ জুবের কিন্তু এই অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী সময়ে পাকিস্তানের যত মিস ইনফরমেশন, যত ফেক নিউজ, সেটাকে একদম পরপর কাউন্টার করে গেছে। শেষ করি। এবার যখন আমরা দেখি এই জায়গা থেকে যে কেউ বাঁকুড়ায় বসে, কেউ বারাসাতে বসে ফেসবুকে চ্যাংড়া পোনা করে পাকিস্তান জিন্দাবাদ লিখছে, সেগুলো খুব বিরক্তি লাগে, যে এদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, কোনো ভোট ব্যাংকের জন্য যেন এদেরকে না ছাড়া হয়। যে পাকিস্তানের মনোভাব, আরে ভাই কেউ যদি যে সে যেই হোক, সে যেই হোক, দেশের ঊর্ধ্বে কেউ নয় আশুতোষ দা, আবার কথার মাঝে কথা বল, দেশের ঊর্ধ্বে কেউ নয়। এখানে আজকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে আপনি কথার মাঝে কথা বলেন, পূর্ণম কুমার সাউ এখানে বহিরাগত নয়, একেবারেই হরগোবিন্দ দাসও এখানে বহিরাগত। আশুতোষ এক সেকেন্ড, দীপ্তাশোর কাছে আমার প্রশ্ন, দীপ্তাশো এটা যেটা তুমি বললে ডিপ্লোম্যাটিক স্নাব ইত্যাদি, ঠিকই, ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হন বা ডিজিএমও হন, তারা বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তানের ডিজিএমও কাকুতি মিনতি করে ফোন করেছিল যখন পাকিস্তানের এয়ারবেস, ক্রুশিয়াল এয়ারবেস, সেগুলো ধ্বংস করে একটা না 11টা। সেখানে আমার এটাই বক্তব্য যে আসলে তো যখন আমরা বলছি যে নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং আমরা সহ্য করব না, যখন আমরা বলছি টেরর আর ট্রেড একসঙ্গে চলবে না, শুধুমাত্র তো পাকিস্তানের উদ্দেশ্যে নয়, এর বার্তাটা তো গোটা বিশ্বের যাবতীয় প্রবল শক্তিধর রাষ্ট্রের কাছে। তাহলে সরাসরি কেন ডোনাল্ড ট্রাম্পকে বলা যাচ্ছে না? না না, দরকার নেই, ওই যে বললাম না, উনি সুভাষিসদা খুব ভালো এক্সপ্লেন করে দিচ্ছেন। তো আজকে দেখুন, আজকে এই যুদ্ধে শুধুমাত্র কি পাকিস্তান হেরেছে, এই যুদ্ধে চীনের মুখ পড়ে, চীনের ডিফেন্স টেকনোলজি নিয়ে এত আলোচনা শুনতাম আমরা, সেই ডিফেন্স টেকনোলজি কি সেটা দেখা গেল। ডিপ্লোম্যাটিক স্নাবের কথা শুনলাম, সুভাষিস বন্দ্যোপাধ্যায় ডোনাল্ড ট্রাম্প কি এক আসনে বসেছেন? সুভাষিস বন্দ্যোপাধ্যায় কি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছে দ্বিতীয়বারের জন্য? ডোনাল্ড ট্রাম্প ছাড়া একজন ব্যক্তিও পোস্ট করে বলেছেন যে আমি যুদ্ধবিরতি করিয়ে দিয়েছি? সুভাষিসবাবু এক সেকেন্ড, সুভাষবাবু নিজেও করেননি। এখানে মার্কিন প্রেসিডেন্টের কথা হচ্ছে, কোনো রামশ্যাম যদুমধুর কথা হচ্ছে না। এইখানে নিজেদের অক্ষমতা, দুর্বলতা, এইটাকে আপনারা এইভাবে ঢাকছেন।
ডোনাল্ড ট্রাম্প ইজ নট এনিবডি, টম ডিক অ্যান্ড হ্যারি নয় যে যা খুশি এটা বলে দিলে সেটার উত্তর দেওয়া দরকার পড়ে না। এটা যদি যে কেউ একটা বলতেন আমি মেনে আমি শেষ করে নিই। এইখানে ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ চাপানোর কথা বলেছিলেন তখন আমাদের এখান থেকে মন্ত্রী পীযূষ গোয়াল চুপি সারে আমেরিকাতে গিয়ে তাদের সঙ্গে ডিল ব্রোকার করতে গেছিলেন। যখন আমাদের লোকগুলোকে হাতে পায়ে চেন বেঁধে জন্তু জানোয়ারের মতো ফেরত পাঠিয়েছিল, ভারত সরকার চুপ করেছিল। এটাকে ডিপ্লোম্যাটিক স্নাপ বলে না, এটাকে ভয় পাওয়া বলে। আপনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম করে, কারণ তিনি ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প নন, তিনি মার্কিন রাষ্ট্রপতি দ্বিতীয়। ভাই শেষ তোমার সময় বলিনি, তুমি একটু আফগানিস্তানকে বলছিলে মাঝখানে না বলতে, আমার সময় বলো না। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় টার্মের রাষ্ট্রপতি, ভারত গোটা পৃথিবীর অন্যতম রাজনৈতিকভাবে শক্তিশালী একজন ব্যক্তি। তার পদের ওজন আছে, তার পদের গুরুত্ব আছে। আমাদের ভারত সরকার কি আমেরিকা, আরে ভাই শেষ করতে দাও। ভারত আমাদের সরকার, প্রধানমন্ত্রী পদের ওজন নেই, তিনি যে কেউ যা কিছু বলবে তার উত্তর দিতে হবে। শেষ করতে দাও। এখানে এত যাদের রাজনৈতিকভাবে এত দক্ষতা, যাদের এত সাহস, গোটা বিরোধী দল সমর্থন করেছে আপনাকে, কেউ বিরুদ্ধে কথা বলছে না এই সময়। আপনার কিসের ভয়? আপনি কেন ডোনাল্ড ট্রাম্পের নাম করে বলতে পারছেন না ইউ হ্যাভ নো বিজনেস ইন্টারফিয়ারিং? আমি প্লিজ এটা দুটো টেকনিক্যাল উত্তর, এটা কোনো কথা নেই। প্রথম কথা হচ্ছে আমাদের ফরেন অ্যাফেয়ার্স এর যে ডক্ট্রিন আছে তাতে পরিষ্কার বলা আছে নন রেকগনিশন আনলেস আনটিল ইট ইজ ফাইলড। ডকুমেন্টেড ছাড়া রেকগনিশন দেওয়া যাবে না। আর সেকেন্ড কথা, নিউক্লিয়ার ডক্ট্রিন নিয়ে যে কথাটা বললেন যে আমরা নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং মানবো না, দিস ইজ আওয়ার ইন্ডিয়াস নিউক্লিয়ার ডক্ট্রিন, ওটা পড়তে হবে। আননেসেসারি কথা বললে হবে না। আমি সবে যাচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে এক সেকেন্ড ভাই, এই আইএমএফ মানে আইএমএফ যে $1 বিলিয়ন দিয়ে দিল পাকিস্তানকে, এটাকে চাপঠাপ দিয়ে আটকানো গেল না? খুব সংক্ষেপে দীপ্তাশ, 1 বিলিয়ন আশুতোষ দা টেররিস্টদের ফান্ডিং এ কাজে লাগাবে পাকিস্তান। আমার সময় একদম শেষ দীপ্তাশ। আশুতোষ দা, ওরা 1 বিলিয়ন গিয়ে ভিক্ষা করে এনেছে, যেটা বেসিক্যালি আমাদের এক সপ্তাহের খরচা না। আমরা চাইলে পাকিস্তানকে ইউপিআই তে কিনে নেব। সন্ত্রাস প্রশ্নে আরো চাপ বাড়াতে চলেছে ভারত, এবং চলতি সপ্তাহে যে রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলের যে স্যাংশন কমিটির বৈঠক রয়েছে, সেখানে টিআরএফ প্রশ্নে আরও একবার অত্যন্ত কঠোর অবস্থান, তথ্য প্রমাণ সহ পেশ করা হবে ভারতের তরফ থেকে। ডেফিনেটলি এই যে চোখ তুললে, দেশের দিকে চোখ তুললে, ভারতের দিকে চোখ তুললে যে কোনোভাবেই পার পাওয়া যাবে না। পাকিস্তানের মাটিকে অভয়ারণ্য ভেবে সেখানে জঙ্গিরা ভারত বিরোধী কার্যকলাপ দিনের পর দিন, বছরের পর বছর চালিয়ে যেতে পারবে না, আমাদের ব্লিড করাতে পারবে না। এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার স্পষ্ট করে দেওয়া গেছে এই অপারেশন সিঁদুর থেকে। একই সঙ্গে বিরোধীরা এককাট্টা হয়ে সরকারের পাশে দাঁড়িয়েছিলেন, সেই বিরোধীদের মনে যে প্রশ্নগুলো উঠছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে ঘিরে, সেই প্রশ্নগুলো তার নিরসন করাও কিন্তু সরকারের কর্তব্য। এবং আমরা আশা করব অপারেশন সিঁদুর আমাদের বাহিনী, প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, আমাদের বাহিনীর অফিসাররা, বিজ্ঞানীরা, তারা যেভাবে সেটাকে এক্সিকিউট করেছেন, তাদের কুর্নিশ, তাদের এই সাফল্য যেন ভোটের বাজারে রাজনীতির হাতিয়ার হয়ে না ওঠে, এটা আমাদের সমস্ত দেশবাসীর কাম্য। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।